ভাই, জানালাটা খুলে দে তো, বিড়ি ধরাবো। তন্ময় বিড়ি সিগারেটের আশেপাশেও কখনো যায় নাই, তাই এই কাজের পক্ষপাতী সে নয়। গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে মেয়েরা যাবে, স্মোক করা যাবে না। খেতে হলে গাড়ি থেকে নেমে গিয়ে খেয়ে আয়। দীপ বিরক্ত গলায় বলল, ছোঁয়া আবার মেয়ে হলো কবে? সারা ছোঁয়া, ওরা আমাদের ভাইয়ের মতোই। ছোঁয়ার পরনে হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, শাড়ির সাথে মেকআপের সেটিংসে সন্ধ্যার ক্ষীণ আলোয় মুখখানা পুতুলের ন্যায় দেখাচ্ছে। তন্ময় যেন চোখ সরাতে পারছে না। ছোঁয়া এত সুন্দর, সবকিছুরই তো একটা লিমিটেশন আছে। ওর সৌন্দর্যে কি কোনো লিমিটেশন নেই? তন্ময় আস্তে করে গোপনে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। খুব গোপনে ছোঁয়ার কিছু ছবি ক্যামেরা বন্দি করলো। আসলে পরিপাটি আর পোজ নিয়ে দাঁড়ালে ছবি অতটা সুন্দর আসে না, যতটা কেউ অজান্তে তুললে আসে। ছোঁয়া টের পেল কারো নজর তার উপর পড়েছে, এবং সে বুঝতেও পারল এই নজর তার খুব চেনা। সে পেছনে ফিরে তাকালো। সাথে সাথে তন্ময়ের চোখে চোখ পড়ল। তন্ময়ের দৃষ্টি জুড়ে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কোনো সাধারণ নারীর পক্ষে তন্ময়ের এই গভীর ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাই তো সারা ছোঁয়ার নাম দিয়েছে ইস্পাত। চোখে চোখ পড়া সত্ত্বেও তন্ময়ের একটু অস্বস্তি অনুভব হচ্ছে না। চোখ ছোঁয়ার মুখের উপর পড়া কোঁকড়ানো একগোছা চুল ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, তোর সামনে পড়ে থাকা চুলগুলো বড্ড ডিস্টার্ব করে চাঁদ মুখখানা দেখতে। ছোঁয়া মনে মনে বলল, তন্ময়টা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে কেন এভাবে? দীপ্ত কি ভাববে? ছোঁয়ার ভাবনা শেষ হতে না হতেই দীপ গলা খাকারি দিয়ে বলে উঠল, এখানে যে একজন গর্ভবতী সিঙ্গেল আছে, সেদিকে মাথা রাখা উচিত। আমাকে এভাবে আর কত অত্যাচার করবি বাপ? দিচ্ছিস না বিড়ি খেতে, এদিকে আমার সামনে বসে রোমান্স করছিস। এর চেয়ে কি আমার মরণ ভালো না? তন্ময় কিছুক্ষণ বাহিরে তাকিয়ে থেকে বলল। গাড়ির দরজা খুলে দিচ্ছে জামল। দীপ ছোঁয়ার মাথার দিকে তাকিয়ে বলল, ছোঁয়াকে পারলে টাক করে দে, তাহলে ওর চুল আর তোকে ডিস্টার্ব করবে না। আমার বউ আমি বুঝবো। দীপ এবার তন্ময়ের দিকে আঙ্গুল তুলে বলল, যতদিন সিঙ্গেল থাকবো ততদিন তোদের প্রেম নিষিদ্ধ। আর প্রেম ভালোবাসা হারাম জিনিস না। একজন সচেতন বন্ধু হিসেবে হারাম কাজে লিপ্ত হতে দেব না তোদের। দীপ এক নাগারে বকবক শেষ করলো। তন্ময় ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। ছোঁয়া মিটিমিটি হাসছে। তন্ময়কে ভ্রু কুচকাতে দেখে দীপ নিজেই বলল, তাই ওভাবে তাকিয়ে আছিস কেন? তন্ময় ওর অ্যাশ কালারের শার্টের হাতা গোটাতে গোটাতে জিজ্ঞাসা করলো। দীপ গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে বড় বড় গ্লাসের কালো সানগ্লাসটা চোখে পড়ে খানিকটা ভাব নিয়ে বলল, গর্ভবতী মানে গর্বে গর্বিত। আমি যে সিঙ্গেল, এটা গর্ব আমার। তন্ময় দীপের এই নায়ক জসিম স্টাইলের ভাবসাব দেখে বলল, তুই গর্ভবতী দ্বীপ? তোকে দেখতে একদম একদম নায়ক জসিমের মতো লাগছে। কিন্তু কথা সেটা নয়। তুই কি নিজে থেকে সিঙ্গেল নাকি কাউকে পটাতেই পারিস নাই? দীপ চোখে সানগ্লাসটা খুলে বলল, দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে, নিজের দাম কমানো যাবে না। 100 মেয়ের কাছে রিজেক্ট হয়ে 200 মেয়েকে বলবো। জীবনে অনেক মেয়েকে পাত্তা দেয়নি। এরই মাঝে মৃন্ময়ের ফোন এলো। দীপ ফোন রিসিভ করে কয়েকটা বিশ্রী গালি দিয়ে বলল, শালা মাদারবোর্ড, কই তুই? ফোনের ওপাশ থেকে মৃন্ময় বলল, আমার বোন আজ সাথে যাবে। বোনের সামনে ভুলেও শালা বলবি না, তাহলে আমার বোন ওর ছেঁড়া জুতা দিয়ে তোকে পেটাবে। পিহুর প্রতি দীপের একটা সফট কর্নার আছে, তবে অতটা গভীর নয়। পিহু আসবে এটা কানে পৌঁছাতে দীপ খানিকটা থমকে গেল। সাথে সাথে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, শালাকে শালা ছাড়া আর কি বলবো। বোন নিয়ে দ্রুত আয়। দীপের ফোন কেটে মৃন্ময় দুই প্যান্টের পকেটে হাত গুজে তরিদের ফ্ল্যাটের সামনে এসে ঘোরাঘুরি করছে। তরিদের ফ্ল্যাটের দরজা ছিটকিনি খোলা। ঘরের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যাচ্ছে। তরির নতুন মা দিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। মৃন্ময়কে দেখার পর থেকে মৃন্ময়ের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে তার। তার আকার ইঙ্গিত মৃন্ময় কিছুটা টের পেলেও পাত্তা দিচ্ছে না, কারণ মৃন্ময়ের চিন্তা ভাবনা এই ধরনের মেয়ে কখনো থাকবে না। এরই মাঝে পিহু রেডি হয়ে বেরিয়ে এলো। মৃন্ময় পিহুর হাত ধরে টেনে এক কর্নারে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, শোন, যা চাস তাই দেব, একটা কাজ করে দিতে হবে। পিহু নিচের দিকে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করতে করতে মৃন্ময়ের দিকে তাকালো। দৃষ্টিতে গভীর সন্দেহ। নিশ্চয়ই কোনো অকাম করেছে, সেটা ঢাকা দেওয়ার জন্য ঘুষ দিতে চাইছে। সে শাড়ির কুচিতে মনোযোগ রেখেই বলল, ঘুষ খাওয়া হারাম, আমি কোনো হারাম খেতে পারবো না। তাহলে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজটা করে দে। পিহু এবার সোজা হয়ে দাঁড়ালো। মৃন্ময়ের দিকে তাকিয়ে সরাসরি দৃষ্টি রেখে বলল, কি আকাম করেছো? মৃন্ময় তরিদের ঘরের দিকে তাকিয়ে বলল, ওই যে তরি নামের মেয়েটা আছে না, ও সারাদিন একাকী ঘরে পড়ে থাকে। আমার মনে হয় ওকে সাথে নিতে পারলে ওর ভালো লাগতো। পিহুর বুঝতে বাকি নেই ডাল মেকুচ কালা হয়ে। তার ভাই যে তরির প্রেমে হাবুডুবু কাছে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। পিহুকে ডাগর চোখে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল, ওর বাপ যে ওকে ছাড়বে না।
তুই গিয়ে বল তোরিকে আমাদের সাথে যেতে দিন। আপনাদের নতুন বিয়ে হয়েছে, একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজন আছে। এসব বললেই রাজি হয়ে পিহু যাবে। মুখ বাঁকিয়ে বলল। তুমি গিয়ে বলো, আমি কেন? পিহুর মাথায় একটা চাটি দিয়ে বলল। কোন বাপ তার মেয়েকে একটা জোয়ান ছেলের সাথে ছাড়বে? তুই মেয়ে মানুষ, তোর সাথে ছাড়বে। পাম্পট্টি দিয়ে নিয়ে আয়। পিহু চোখ মুখ ঘুচিয়ে তরিদের ফ্ল্যাটের দরজায় উকি মারল। ওদের ডাইনিং এ তরি কাজ করছিল। পিহু তরিকে দেখে মৃদু হেসে বলল। কি করছে পিচ্ছি মেয়েটা? তরির মুখে অমায়িক হাসি। পিহুকে দেখে হাতের কাজ ফেলে পিহুকে বলল। বসুন আপু। এই সময় তরির বাবা মা দুজনেই ডাইনিং এ প্রবেশ করলো। পিহু আমতা করে তরির বাবাকে বলল। তরির ভাইয়া, একটা কথা ছিল। বাবা স্বভাবসুলভ হেসে জবাব দিলেন। কি কথা? আমার একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সাথে তরিকেও নিয়ে যাচ্ছি। আপনাদের নতুন বিয়ে হয়েছে, নিজেদের মতো করে সময় কাটান আপনারা। সাথে সাথে দিশা বলে উঠল। আমিও যেতে চাই। দিশা ভাবছে মৃন্ময়ও যাবে সাথে, তাহলে মৃন্ময়ের সাথে সময় কাটাতে পারবে। পিহুর সেটা বুঝতে বাকি নেই। সে চালাকি করে বলল। আমি আর তরি যাচ্ছি। ভাইয়া গেলে ভালো হতো, এতগুলো সুন্দরী মেয়ে দেখে শুনে রাখতে পারতো। দিশা খুব আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো। মিন্ময় যাচ্ছে না? না। আচ্ছা, তাহলে তরিকে নিয়েই যাও। পিহু মৃদু হেসে তরিকে বলল। যাও, রেডি হও। তরি সিম্পল সাদামাটা একটা ড্রেস পরে রেডি হয়ে বের হলো। পিহুর সাথে ঘর থেকে বের হলো। তরি বের হতেই চোখে চোখ পড়লো মৃন্ময়ের। মৃন্ময় সিঁড়ির হাতল ধরে দাঁড়িয়ে মাথার পেছনে চুল চুলকাচ্ছে, ঠোঁটে তৃপ্তির হাসি। তরি সিঁড়ির কাছে মৃন্ময়ের কাছাকাছি যেতেই মৃন্ময় বলল। মাশাআল্লাহ, রাতের পরই দিনের আলোয় ধরা দিয়েছে। তরির মুখের সামনে চুলগুলো কানের নিচে গুছতে গুছতে বলল। ধন্যবাদ কাকু। মৃন্ময় ধপাস করে সিঁড়িতে বসে পড়ে বলল। বিষ হবে কালো বিষ, গোলাপি বিষ, খয়েরি বিষ। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দীপ। দুই আঙ্গুলের মাঝে চেপে রেখেছে জ্বলন্ত সিগারেট। নাক দিয়ে গলগল করে ছাড়ছে ধোয়া। তখন খানিকটা দূরে দৃষ্টি পড়ল। শাড়ি পরিহিত একজন রমণী তার দিকে এগিয়ে, হলুদ রঙের শাড়ির কুচি দু পায়ের সাথে বাড়ি খেতে খেতে তার দিকে এগিয়ে আসছে। দীপ চোখ তুলে তাকালো। চোখের তারায় চিকচিক করছে শ্যামবর্ণের গোলাকার মুখের আকৃতির পিহু, যার ঠোঁট জুড়ে ভরাট লাল রঙা লিপস্টিক। এই শ্যামবর্ণের মুখখানা দেখলে দীপের স্পন্দন কিছুটা নাড়া দেয়। কি হয় সে জানে না, হয়তো অনুভূতি খুব একটা গাঢ় নয়, তাই গভীর কিছু উপলব্ধি হয় না। মুহূর্তের মাঝে নজর গেল পিহুর হাত ধরে রাখা সাদামাটা সাজগোজের পিচ্ছি মেয়েটার দিকে। কে মেয়েটা? নিশ্চয় ওদের আত্মীয় টাত্মীয় কিছু একটা হবে। পেছনে মৃন্ময় প্যান্টের পকেটে হাত গুজে হেঁটে আসছে। মৃন্ময়ের চোখের দৃষ্টি সোজা মেয়েটার দিকে। দীপ দূর থেকেই তা খেয়াল করলো। মৃন্ময়ের মতো বেখেয়ালি ছেলে কখনো এত মনোযোগ দিয়ে কাউকে কখনো দেখেনি। চোখের নজরে অন্যরকম দেখাচ্ছে। দীপ তন্ময়কে ডেকে বলল। তন্ময় আর ছোঁয়া আগেই দেখেছে ওরা আসছে, তাই উত্তর দিল। হ্যাঁ দেখলাম, মনে হচ্ছে নতুন বিয়ে করেছে, তাই বউ রেখে আসতে কষ্ট হচ্ছিল। চোখের নজর দেখ, সোজা মেয়েটার দিকে তাকিয়ে হারছে। ভাই, সামথিং ইজ রং। তন্ময় অত্যন্ত বিচক্ষণ ছেলে। সে মৃন্ময়ের চোখের চাহনি দেখে যা বুঝার তা বুঝে নিল। মৃন্ময়ের বর্ণনার সাথে মেয়েটি শতভাগ মিল। মৃন্ময় তো এমন একটা মেয়ের কথাই বলেছিল যে কিনা সহজ সরল সাধারণ। মেয়েটার চোখে মুখের আকৃতি বলে দিচ্ছে এই মেয়ে সেই মেয়ে। তন্ময় দীপ আর ছোঁয়ার উদ্দেশ্যে বলল। মনে হচ্ছে ভাবি খুঁজে পেয়ে গিয়েছে। ওরা আস্তে আস্তে গাড়ির কাছাকাছি চলে এলো। পিহু আগে থেকে সবার সাথে পরিচয় আছে, তাই এসে সবার সাথে কুশল বিনিময় করলো। তন্ময়কে বলল। কেমন আছেন ভালো ভাইয়া? ছোঁয়াপু কেমন আছেন? ওরা দুজনে একসাথে উত্তর দিল আলহামদুলিল্লাহ। দীপের দিকে আর চোখে তাকালো। কিছু একটা বলতে যাবে তার আগেই দীপ বলল। আমাকে জিজ্ঞেস করবে না এতদিন কেমন ছিলাম? পিহু মুখ বাঁকিয়ে উত্তর দিল। কেন, এতদিন কি মঙ্গল গ্রহে ছিলেন যে জিজ্ঞেস করব এতদিন কেমন ছিলেন? দীপ মুখখানা মলিন করে বলল। আজ আমি কেমন আছি এটা তো জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার সময় তো দিবেন নাকি? তার আগেই তো বকবক শুরু করেছেন। দীপ এবার রসিকতার সাথে উত্তর দিল। থাক, তোকে আর জিজ্ঞেস করতে হবে না। গত রাতে ভালো ছিলাম না, কারণ গরমে ভালো ঘুম হয়নি। এর আগে অনেক দিনও ভালো ঘুম ছিলাম না। তা এখন কেমন আছেন, ভালো নাকি খারাপ দীপ ভাই? দীপ বিড়বিড় করে বলল। তোর বাপের সম্পত্তির ভাগ কি কোনোদিনও চেয়েছি বোন? আমাকে ঘন ঘন ভাই ডাকিস কেন? দীপ বিড়বিড় করছে, তার মাঝে তন্ময় প্রশ্ন করলো। এত লেট হলো কেন? মৃন্ময় দিব্যি সুন্দর দোষটা পিহুর দিকে ঠেলে দিল। সে পিহুর দিকে তাকিয়ে বলল। বুঝিস না, সাথে মহিলারা আসছে, ওদের সাজগোজের জন্য দেরি হলো। পিহু চোখ রাঙিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল। কি বললে তুমি? আমার সাজগোজের জন্য দেরি হয়েছে? আমি কি আসল কাহিনী বলে দিব? মৃন্ময় চোখ ইশারা করে বলল। না বলিস না। এই সময় ছোঁয়া বলল। পিহু, মেয়েটা কে? ভারী মিষ্টি দেখতে। ছোঁয়ার কথা শুনে দীপ বলল।
আমাদের আত্মীয় হয়। তাহলে তো আমাদেরও আত্মীয় হয়। সম্পর্কে আমাদের কি হয়, ছোট আপু নাকি? মৃন্ময়, তোর কি হয় বোন? তোর বোন হলে আমাদেরও বোন ডাকবো। ইম্পসিবল। ও আমার তরি মৃন্ময়ের কথা শুনে মৃন্ময়ের দিকে ভ্রু কুচকে তাকালো। তন্ময় বলল। কি বললি, বউ? মৃন্ময় মাথার পেছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল। একটা সেন্টেন্স তো শেষ করতে দিবি ভাই তোরা। বলতে গেলাম বোন হতে যাবে কেন? আমার তো বোন নামক শাকচুন্নি আছেই। আরেকটা শাকচুন্নি দিয়ে কি করব? দীপের তো আর বোন নেই, তাই ও দীপের অফিসিয়াল বোন, একদম মায়ের পেটের আপন বোন। বলে তরির দিকে তাকিয়ে বলল। কি তাকে ভাই হিসেবে মেনে নিতে আপত্তি আছে পিচ্ছি? ও আগে কালা ছিল, এখন ক্রিম ট্রিম মেখে ফর্সা হয়েছে। দীপ কপাল কুচকে দুই চক্ষুর মণিদ্বয়ে বড় করে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। কিভাবে তাকে পচাচ্ছে সেটা দেখেই যাচ্ছে। তরি মৃদু হেসে জবাব দিল। ভাই ডাকতে আপত্তি থাকবে কেন? তা তোর কি হয় মৃন্ময়, সেটা তো বল। মৃন্ময় কিছু বলার আগে তরি বলল। কাকু, উনি আমার কাকু হন। মৃন্ময়ের ফিলিংসের রফা দফা হয়ে গেল। মুখখানা একদম ফ্যাকাশে হয়ে এলো। দেখতে কেমন বোকাশোকা দেখাচ্ছে। দীপ, তন্ময়, ছোহা, পিহু সবাই উচ্চস্বরে হেসে উঠে বলল। হ্যাঁ হ্যাঁ, মন্ময়ের ভাতিজি পেয়ে গেছি। মৃন্ময়কে জব্দ করার মতো একটা ধারালো অস্ত্র ওরা খুঁজে পেয়েছে। এবার সবাই মিলে গাড়িতে উঠল। মৃন্ময় ড্রাইভারের পাশে বসলো। একদম পিছনে ছোঁয়া, তন্ময়, মাঝের সিটে পিহু, তরি আর দীপ। দীপ তরির সাথে গল্প করতে করতে যাচ্ছে। দীপ যে তরির সাথে গল্প করছে এটা মৃন্ময় সহ্য করতে পারছে না। গাড়ি খানিক দূরে গেলে মৃন্ময় ড্রাইভারকে বলল। ড্রাইভার গাড়ি থামালে মৃন্ময় কিছুক্ষণের জন্য বাহিরে গেল। একটা প্যাকেট সহ ফিরে এসে দীপকে বলল। গাড়িটা থামান তো। ড্রাইভার গাড়ি থামালে মৃন্ময় কিছুক্ষণের জন্য বাহিরে গেল। একটা প্যাকেট সহ ফিরে এসে দীপকে বলল। যা সামনের সিটে যা। দীপ আন্দাজ করতে পেরে বলল। কেন কাকু? মৃন্ময়ের কাটা ঘায়ে লবণে ছিটা লাগালো। দীপের হাত ধরে সিট থেকে নামিয়ে নিজে গিয়ে দীপের সিটে বসলো। দীপ বাধ্য হয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসলো। সারা অধীর আগ্রহে বসে আছে ওর বন্ধুদের জন্য। ওরা আসলেই তবে মেহেদি অনুষ্ঠান শুরু হবে। আজ সারাদিন সে কিছুই খায়নি। এদিকে ক্ষুধায় মরে যাচ্ছে, ওইদিকে মনের অবস্থা ভালো নয়। দুটো মিলিয়ে মেজাজ আরো খিটখিটে হয়ে আছে। এরই মাঝে পাশের বাসার একজন সারাকে দেখে বলছে। আহারে, মেয়েটা কত শুকিয়ে গিয়েছে আর কালো হয়ে গিয়েছে। শরীরের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। এত শুকিয়ে গেলে কিভাবে সারা? আগে গায়ের রং কেমন কাঁচা হলুদের মতো ছিল, এখন কেমন কালচে হয়ে গিয়েছে। সারা চোখ কপালে তুলে ভয়ানক বিরক্তিকর মুখভঙ্গিতে তাকিয়ে আছে মহিলাটির দিকে। মহিলাটি যে রীতিমতো তাকে তেল দিচ্ছে সেটা বুঝতে পারলো। এমন আলগা পিরিচ ছাড়ার কখনোই পছন্দ না। এমন অনেক মানুষ আছে তাদের সাথে দেখা হলেই বলবে, এমন শুকিয়ে গিয়েছো কেন, শরীরের এমন হাল কেন? সারা বরাবরই মানুষের মুখের উপর উত্তর দেয়। মহিলাটিকে বলল। আপনি আমাকে মোটা দেখেছিলেন কবে আন্টি? আমি তো জন্ম থেকেই স্লিম, বরং লাস্ট 2 মাসে আমার ওজন বেড়েছে 5 কেজি। আমাকে কালো বলছেন কি দেখে? আমি আগেও ফর্সা ছিলাম, এখনো ফর্সা আছি, বরং এখন আরো আগের চেয়ে বেশি ফর্সা হয়েছি। কারণ এখন আমি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করি, মাসে মাসে ফেসিয়াল করি, আর এখন আমার মুখে দামি হলুদের মেকআপ করা। দেখতে একদম পুতুলের মতো লাগছে। মহিলাটি মুখের উপর একদম ঝামা ঘষে দিল। সারা পাশের কয়েকজন মুখ চেপে হাসছে। সারার মা এসে সারাকে ধমক দিয়ে বলল। এসব কি হচ্ছে? ছি ছি ছি, এসব কি হচ্ছে? শোনো, বিয়ের পর যেন এমন মুখ চালিও না। পরের বাড়ি ভাত খাওয়া এত সহজ নয়। ভাত খাওয়ার অত ইচ্ছে নেই আমারও, আমাকে নিয়মিত পিৎজা আর বার্গার দিলেই হবে। সারার আম্মু সারাকে বলল। ছি ছি ছি, এসব কি হচ্ছে? আম্মু, উনি উপরে তেল দেয় আড়ালে বদনাম করে, এজন্যই এমন করলাম। তুমি এই কুটি মহিলাকে কেন দাওয়াত দিয়েছো? উনি পাড়ার সব অবিবাহিত মেয়েদের বলে বুড়ি, বিয়ে হচ্ছে না, আরো অনেক কিছু। মানুষের উপর উপর আলগা পিরিত করে আর তার আড়ালে বদনাম করে সে। সে করুন, তাই বলে তুমি এমন করবে? শ্বশুর বাড়িতে গিয়ে ভুলেও এমন করো না কিন্তু। সারা মুখ বাঁকিয়ে বলল। দেখতে হবে না মেয়েটা কার কার পেট থেকে ডাউনলোড হয়েছি সেটা তো দেখো আগে। সারার আম্মুর দুই ঠোঁটের মাঝ বরাবর খানিকটা ফাঁকা হয়ে গেল। হা করে তাকিয়ে রইল মেয়ের দিকে। এই মেয়ে তো তাকেও ছাড়ছে না। শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে? এমন সময় হাজির হলো ছোঁয়া, তন্ময়, মৃন্ময়, দীপ, পিহু আর তরি। মৃন্ময় ফোনে আগেই তরির ব্যাপারে জানিয়েছে, তাই তরিকে দেখে চিনতে অসুবিধা হয়নি সারার। সে তরিকে দেখেই কোনো ভনিতা ছাড়াই বলল। প্রিটি গার্ল নিশ্চয়ই তরি। তরি মৃদু হেসে জবাব দিল। হ্যাঁ, আমাকে চিনেন আপনি? তবে তাকে এত সহজে চিনে ফেলার জন্য দারুণ অবাক হলো। তরির মনে একগাদা প্রশ্ন। কি ভাবছো আমি কিভাবে তোমায় চিনলাম? তরির অবাক ভাব একটুও কমেনি। সে অবাক হয়ে উত্তর দিল। জি। সারা মস্করা করে বলল। আগের জন্মে তুমি আমার বোন ছিলে। ওদের কিছুক্ষণ গল্প স্বল্পের পর শুরু হলো সারার মেহেন্দির পুরো অনুষ্ঠান। সবাই মিলে সারাকে ধরেছে বরের ছবি দেখানোর জন্য। সারা বলল। কাল তো আসবেই, তখন না হয় দেখিস।
এত ঢং না করে ছবি দেখা ফটাফট। মাথায় যে চুল টুল নেই সে বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই বয়স 70 থেকে 80 হবে। আমাদের সমস্যা নেই, আমরা ঠিকই দুলাভাই ডেকে ডেকে মুখের ফেনা তুলে ফেলবো। সারা তবুও ছবি দেখাতে নারাজ, সে কোনোভাবে ছবি দেখাবে না। এক বাক্যে বলে দিয়েছে আগামীকাল সবাইকে বর দেখতে হবে। সারার এমন তারামি দেখে ছোঁয়া বলল, তোর বর কেড়ে নেওয়ার এক বিন্দু ইচ্ছা আমার নেই, তাও তুই ছবিটা দেখা। সময় মেহেদি ডিজাইন করা মেয়েটা বলল, আপু, হাতের মাঝে তো জামাইয়ের নাম লিখতে হবে। আপনার জামাইয়ের নাম কি? তারা মেয়েটার দিকে তাকিয়ে মুখ মুচড়াতে মুচড়াতে বলল, নামটাম লেখা লাগবে না, আপনি ডিজাইন করুন। দিলদার লিখে দিন, দিলদার ওর বরের নাম। টাইটেল দিন জোকার দিলদার। তন্ময় হাসি আটকানোর জন্য যুদ্ধ চালাচ্ছে। ফট করে মৃন্ময় বলে উঠল, জসিম, ওর বরের নাম জসিম। আপনি জসিম লিখে দিন, লটারি জিতে বড়লোক হয়ে যেতে পারবে। সারা এইবার মৃন্ময়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। এই সময় সারার ফোন বেজে উঠল। সবাই ফোনের দিকে তাকিয়ে রইল। সেখানে লেখা রয়েছে রোশন সিদ্দিকী। তন্ময়ের নাম্বারটা মুখস্থ। নাম্বারটা দেখে চোখ কপালে উঠল। সে সাথে সাথে সারাকে প্রশ্ন করল, রেশন স্যার তোকে কল দিচ্ছে কেন? কাহিনী কি, জলদি বল। মৃন্ময় ফোনটা রিসিভ করে লাউড দিয়ে সারার মুখের সামনে ধরে বলল, কথা বল, দেখি কি বলে স্যার তোকে। সারা যেন এখন একজন আসামি। সে মুখ কাচুমাচু করে সবার দিকে তাকিয়ে মিনমিন স্বরে হ্যালো বলল। তোমার বন্ধুরা এসেছে সবাই? ফোনের ওপাশ থেকে রোশন বলল। সারার চোখ তার বন্ধুদের দিকে চেয়ে আছে। এমন ধরা জীবনে শেখায়নি। মিহি কণ্ঠে বলল, হ্যাঁ এসছি, এখন রাখি। রোশন ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ছেড়ে কেমন যেন আকৃষ্ট করা কণ্ঠে বলল, এত তারা কিসের? বন্ধুদের পেলে তো আর কিছুই খেয়াল থাকে না তোমার। কিছু বলবেন? যেহেতু আগামীকাল তুমি আমার বাড়ি আসছো, সিদ্দিক বাড়িতে তোমাকে হ্যাপিলি ওয়েলকাম করতে ওয়েট করছে। সো আজ তুমি কিছু চাও আমার কাছ থেকে? ছোঁয়া ফোন মিউট করে বলল, বলছি হাতে মেহেন্দি দিয়ে লিখুন সারা আমার বউ। হ্যাঁ আপু বলুন। সারার ফোনটা মুখের কাছে এনে বলল, দামি কিছু চাই না আপনার কাছে, আপনার টাকা খরচ হোক আমি তা চাইছি না। শুধু হাতে মেহেদি দিয়ে লিখুন সারা আমার বউ, আর আমি সারার জামাই। কথাটা রোশনের কর্ণকুহরে যেতেই সে তার ভ্রু যুগল সুচালো হয়ে গেল, যেন আকাশ থেকে পড়ে প্রশ্ন করে উঠল, হোয়াট? কেন শোনেননি? রোশনের রোমান্টিক মুডে দফা রফা হয়ে গেল। সে বিরক্ত কণ্ঠে উত্তর দিল, মাথা খারাপ? দুনিয়া উল্টে গেলেও আমি হাতে মেহেদি দেবো না। সারাও কম জেদি নয়, সেও জেদি কণ্ঠে বলল, ওই হাতে মেহেদি না পড়াতে পারলে আকিকা দিয়ে আপনার নাম পরিবর্তন করে রাখবো, চিত্রনায়িকা ময়ূরী। রোশন ফোনের ওপাশ থেকে খানিকটা টেনে টেনে বলল, তোমার পছন্দের নায়িকা বুঝি? আমার পছন্দের কেন হতে যাবে? আপনার পছন্দের নায়িকা। আমার পছন্দ এত ন্যারো নয়, রুচিসম্মত এবং মানসম্মত জিনিসই আমি পছন্দ করি। সারা এবার খুব প্রাউডলি বলল, তার মানে আমিও মানসম্মত জিনিস? এই কথা শুনে রোশন বলল, তুমি জিনিস শোনো, তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, মেহেন্দি তুমি আমাকে কখনোই পড়াতে পারবে না। তোমার নাম পরিবর্তনের জন্য রুচিসম্মত নাম চয়েস করো। আকিকার গরু খাসি আমি কিনে দেব, ওকে? রোশনের সাথে সারার বিয়ে নিয়ে সারা রাত বন্ধুদের মাঝে অনেক জল্পনা কল্পনা সহ অনেক আড্ডা হয়েছে। তন্ময়, মৃন্ময়, দীপ ওরা সবাই খুব খুশি। সারার জন্য উপযুক্ত একজন পাত্র পাওয়া গিয়েছে। ওদের আনন্দ যেন আরও 4 গুণ হয়ে গিয়েছে। চারিদিকে বিশাল বড় বড় 4টা বক্স বাজছে। সে বক্সে সব হিন্দি গান চলছে। গানের তালে তালে স্টেজে উঠে নাচছে এক একজন। তন্ময়, মৃন্ময় এবং দীপের পরনে একই রঙের পাঞ্জাবি পরা দেখে 3 চমচ বলে মনে হচ্ছে। মৃন্ময় আর দীপ এই দুজনেই যথেষ্ট একটা আসর মাতিয়ে রাখতে। সব মেয়েদের পরনে হলুদের শাড়ি, শুধুমাত্র তরির পরনে সিম্পল সালোয়ার কামিজ। মৃন্ময় পিহুকে ইশারা করে ডেকে নিয়ে শাড়ির প্যাকেট পিহুর হাতে দিয়ে বলল, এটা তরিকে পরিয়ে দে। পিহু চোখ বড় বড় করে মৃন্ময়কে বলল, কোন দিন তো আমাকে একটা শাড়ি কিনে দিলে না ভাইয়া? তোকে বাড়ির দোকানের কর্মচারী দেখে বিয়ে দেব। শাড়ির অভাব তোর কোনোদিন হবে না, দেখে নিস। পিহু চোখ গরম করে জায়গা পরিবর্তন করলো। সে তরিকে ডেকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল, সাথে হালকা সাজগোজ দিল। এতেই তরিকে ভীষণ মায়াবী লাগছে। মৃন্ময় সারা রাত ভরে যেন তরিকে দেখে যাচ্ছে। ছোঁয়া তন্ময়কে ইশারা করে বলল, দেখ মৃন্ময় সারাক্ষণ তরিকেই দেখছে। তন্ময়ের সাথে সাথে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়ার চোখের দিকে তাকিয়ে রইল। তন্ময় ওভাবে তাকিয়ে থাকাতে ছোঁয়া বলল, হচ্ছেটা কি তন্ময়? এভাবে তাকিয়ে থাকলে কিন্তু অস্বস্তি লাগে। তন্ময় ফিসফিস করে বলল, আমি যে 8টা বছর ধরে তোকে দেখছি, কখনো চোখের দৃষ্টি এদিক সেদিক করিনি। তোর তো সেদিকে খেয়াল নেই। ছোঁয়া ফিসফিস করে বলল, চোখ নামা, লজ্জা করছে। পরের দিন দুপুর, বিয়ে পড়ানো শেষ, যাত্রীসহ সবার খাওয়া শেষ। তন্ময়রা সবাই এক টেবিলে খেতে বসেছে। ওদের টেবিলে সবার প্লেটে রোস্টের লেগ পিস পড়েছে, কিন্তু তরির প্লেটে পড়েনি।
ভাগ্য ভালো মৃন্ময়ের প্লেটে লেগ পিস গিয়েছে, না হলে কার প্লেট থেকে এক্সচেঞ্জ করতো তারও ঠিক নেই। ছোঁয়া প্লেট ছাড়া আর কারো প্লেটের সাহার তো মরে গেলেও লেগ পিস দেবে না। লেগ পিসের কি খাই শুনি? বিয়ে খেতে আইসি তো রোস্টার লেগ পিস খেতে। এরই মাঝে মৃন্ময় ঘটালো অদ্ভুত একটা ঘটনা। নিজের ভীষণ পছন্দের লেগ পিস সে তরির প্লেটে তুলে দিয়ে বলল। আমি লেগ পিস খাবো না, তুমি খাও। তরি মায়া ভরা গোল গোল চোখে মৃন্ময়ের দিকে তাকালো। এই চাহনি মৃন্ময়ের স্পন্দন যেন থমকে দেয়। কি ভয়ানক মায়া। জীবনে তোমার জন্য লেগ পিস খেতে পারিনি, আর সেই তুমি কিনা তোমার প্লেটে লেগ পিস তুলে দিলে। আজ খেতে ইচ্ছে হচ্ছে না। বুঝতে আর বাকি কিছু নেই। মৃন্ময় খুব মলিন কণ্ঠে বলল। মৃন্ময়ের সমস্ত অনুভূতিতে পানি ঢেলে এরই মাঝে তরি বলল। আমি খাবো না কাকু। দীপ আর তন্ময় দুজনে এবার বিকট শব্দে হেসে ওঠে মৃন্ময়ের দিকে তাকালো। ওদের হাসি মৃন্ময়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সে কটমট করে তরির দিকে তাকিয়ে বলল। লেগ পিস খাবে না ভালো কথা, আবার কলিজা চিবিয়ে খাও। তাও আর চাচা চাচা কইরো না, তোমার পায়ে ধরি, তোমার হিটলার বাপেরও পায়ে ধরি। আবার ওরা খাবার টেবিলে হাসিতে গড়াগড়ি খাচ্ছে। ঘণ্টাখানেকের মাঝে বিয়ের গাড়ি পৌঁছে গেল সিদ্দিক বাড়ির সদর দরজায়। সম্পূর্ণ একটা অচেনা জায়গা, অচেনা মানুষ এবং নতুন পরিবেশের মুখোমুখি হলো সারা। প্রতিটা মেয়েরই বোধহয় জার্নিটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ জার্নি। গাড়ি থেকে সারাকে নামানোর সাথে সাথে মানুষের ঢল নামলো নতুন বউ দেখার জন্য। চারিদিক থেকে গোটা বিশেক ক্যামেরা সারার সামনে, সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। সারা বেশ অস্বস্তি হচ্ছে, আবার লজ্জাও করছে। রোশনের আম্মা মিষ্টি আর শরবত হাতে দাঁড়িয়ে আছেন ছেলের বউকে বরণ করার জন্য। পরপর কয়েকজন গালে চিনি দিচ্ছে আর বলছে বউয়ের কথা যেন মিষ্টি হয়। রোশন থম মেরে দাঁড়িয়ে রয়েছে, তার বেশ অসহ্য লাগছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে রোশনের কাছে মনে হচ্ছে এগুলো যেন একটা মেয়েকে রীতিমতো টর্চার ছাড়া আর কিছুই না। রোশন দাঁতে দাঁত চেপে তার আম্মার কানের কাছে গিয়ে খুব আস্তে বলল। এসব ক্লোজ করো প্লিজ, আমি বিরক্ত হচ্ছি। রোশনের আম্মা জানে তার ছেলের এসব পছন্দ না, এমনকি বিয়েতে গায়ে হলুদটুকু সে লাগায়নি, হাতে মেহেদি দেয়নি। মনে মনে বিড়বিড় করে বলল, এ ছেলের কি জীবনে বাচ্চা কাচ্চা হবে? বউ বরণের সময় সারা খেয়াল করলো তার থেকে বয়সে বেশ খানিক বড় সুন্দরী একজন মেয়ে কেমন আড়চোখে সারার দিকে চেয়ে আছে। তার দৃষ্টিতে ভয়ঙ্কর ঘৃণা। সারা মনোযোগে মেয়েটিকে দেখে বোঝার চেষ্টা করছে মেয়েটি কেন ওভাবে তার দিকে তাকিয়েছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, অকারণে তো আর কেউ কারো দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে না। সারা তাৎক্ষণিক ভেবে নিল এ কি তার বরের প্রাক্তন। সারা পারলে এক্ষুনি রোশনের কলার ধরে জিজ্ঞাসা করত মেয়েটিকে তার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন। সারা এমনি কৌতূহলী বেশি সব বিষয়ে, তবে ধৈর্য একেবারে নেই বললে চলে। মেয়েটি কেন তার দিকে ওভাবে তাকিয়ে আছে সেই ধৈর্যটুকু এখন পাচ্ছে না। বউ বরণ শেষ হলে নতুন বউ ঘরে নেওয়ার পালা। এবার রোশনের দাদু বললেন, একজন কোলে তুলে নিতে হবে, নতুন বউকে হাঁটিয়ে নেওয়া যাবে না। রোশনের ভাই ওশান বলল। তাহলে দাদুকে কোলে নিক, কি বলো দাদু? আমার কি আর সেই দিন আছে রে, থাকলে সময় দেখবি। দিয়ে এসে রোশনের চাচাতো ভাই বলল, ভাবি তুমি আমাকে খাবার তুলে দাও, আমি তোমার হাতে খেতে চাই। কথাটা রোশনের কর্ণকুহরে যেতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। পৃথিবীর সমস্ত অসহ্যকর অনুভূতি তার মাঝে বাসা বাঁধল। মানে কি, তার বউ অন্য একজন কোলে নিবে? মানুষের মাঝে যেখানে বউয়ের হাত ধরাটাই রোশনের কাছে ভয়ানক ব্যাপার, সেখানে সাথে সাথে সারাকে পাজা কোলে তুলে নিয়ে বলল, কাউকে নিতে হবে না, আমার বউ, আমি নিচ্ছি। বলেই সোজা হেঁটে ঘরের দিকে রওনা হলো। সবাই হা করে রোশনের দিকে তাকিয়ে রইল। এ কি সেই রোশন যাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া যাচ্ছিল না? আজ সে নিজের বউকে কোলে করে ঘরে নিচ্ছে। পুরুষ মানুষ কি সত্যি তাহলে বউ পেলে পরিবর্তন হয়ে যায়? রাত 10:30 বেজে গিয়েছে। নতুন বউকে ঘিরে অনেক আনন্দ উৎসব চলেছে এত সময়। রাত 11টার সময় সারাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। রোশনের ঘরের সামনে যেতে সারার নাকে মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ ভেসে এলো। দরজায় বেলি ফুল দিয়ে সাজানো। দরজা খুলতে সারার চোখ দুটো যেন মুগ্ধতায় ভরে উঠল। অনায়াসে কিঞ্চিত হাসির কোণে ঠোঁটে। সুন্দর বাসর ঘর সে আগে দেখেনি। পুরো ঘরের ওয়ালে রজনীগন্ধার তাজা গোলাপ আর খাট্টা সাদা বেলি দিয়ে মোড়ানো যেন। এত এত বেলি ফুল কোথায় পেল? এত পুরুট করে বেলি দিয়ে সাজালো কিভাবে? সারার ইচ্ছা হচ্ছে ঘরের মাঝে ঘুরে ঘুরে নাচতে। সব ক্লান্তি, সব রাগ, সব দুঃখ এই ফুল দেখে কেটে গিয়েছে। কয়েকজন মিলে সারাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। সারার ইচ্ছে হচ্ছে প্রচুর ছবি তুলতে, কিন্তু চারিদিকে মানুষ, কিভাবে ছবি তুলবে? ঘরে এখন কেউ নেই। সারার মোবাইল সারার হাতেই ছিল, কিছু সেলফি সে নিচ্ছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সারা তাৎক্ষণিক দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলো রোশন স্যার ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে। সারা দ্রুত ফোনটা নামিয়ে ফেললো। মনে মনে বিড়বিড় করতে করতে বলল, আসার আর সময় পেল না, ছবিগুলো মন ভরে তুলতে পারলাম না। দূর। রোশন ঘরে ঢুকে দরজা ছিটকিনি লাগিয়ে দিল। সাথে সাথে সারার বুকের মাঝে কেঁপে উঠল। এই অসহ্য লোকটা ছিটকিনি কেন লাগিয়ে দিল? সারার মাথার মাঝে ভো ভো করে উঠল। বাসর ঘর মানে কি কি হয় সে বিষয়ে সে ভালোই জানে। বিবাহিত বান্ধবীগুলো তাকে আগেই ইচড়ে পাকিয়ে ফেলেছে। এখন কি তার সাথেও সেসব হবে? কখনোই না। সে সব পচা কাজ কিছুতেই করতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ যে কেন বিয়ে করে
খালি খালি এক ব্যাটার সাথে ঘরের দরজা লাগিয়ে শুয়ে থাকার জন্য, তারপর দুনিয়ার অকাজ কুকাজ করার জন্য। ওইসব অকাজে সারা নেই, ওইসব পাপি কাজ সে কিছুতেই করবে না। রোশনের হাতে একটা প্যাকেট, দরজা লাগিয়ে প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রেখে সারার দিকে তাকালো। সারার মুখের অবয়ব দেখে রোশন বুঝতে পারলো এই মেয়ে দুনিয়ার কথা ভাবছে। তো ভাবনার শেষ নেই, নিশ্চয়ই আকাশ পাতাল অনেক কিছু ভাবা হয়ে যাচ্ছে। রোশন সারার দিকে আর চোখে তাকিয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, এত ভারী শাড়ি পরে ঘুমোতে পারবে না। বলে আলমারি থেকে কালো রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করলো। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সারা এখনো বিছানায় বসে রয়েছে। রোশন চোখে চশমা চোখে দিতে দিতে বিছানায় গিয়ে বসলো। সারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি চেঞ্জ করোনি? রোশনকে বিছানায় আসতে দেখে সারার বুক আবারও কেঁপে উঠল। উনি কি এখন সেসব শুরু করবেন? সারা থতমত খেয়ে বলল, এ কি, আপনি কি এখন ঘুমোবেন? রোশন ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ল। ঘুমাতে নিষেধ করছো? সারার ইচ্ছে হচ্ছে হাজারখানিক ছবি তুলতে। রোশন এই আনরোমান্টিক লোক কিভাবে বউয়ের সাথে কাপল ছবি না তুলে ঘুমানোর প্ল্যান করছে? এত এত ফুল দেখলে তো এমনি রোজ চলে আসার কথা মনের ভেতর, তার উপর আবার সুন্দরী বউ। অন্তত একটা সেলফি তুলে তো নিজের শেরওয়ানি চেঞ্জ করতে পারতো না। সেসব কিচ্ছু না, দিব্যি ঘুমোতে চলে এসছে। কি ভেবেছে কোনো রোম্যান্স ছাড়া অকাজ করতে চাইলেই তা সম্ভব হবে? এমনিও আমি ওনার সাথে কোনো দিন কিছু করতাম না, তার উপর আবার এমন আনরোমান্টিক। গম্ভীর কণ্ঠে আবারও বলল। কি হলো? সারা বিরক্ত কণ্ঠে বলল, এটাতে কেউ ঘুমায়? রোশন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি করে? জানেন না, যখন তখন বিয়ে কেন করেছেন? আচ্ছা তুমি তাহলে আমাকে বুঝিয়ে দাও কি জন্য বিয়ে করে। তারা দ্রুত বিছানা ছেড়ে নেমে বলল, কাছে আসছেন কেন? আমি ছবি তোলার জন্য বিয়ে করতে চাইতাম, অন্য কিছু না। রোশন ভ্রুযুগল উঁচিয়ে প্রশ্ন করলো, ছবি তোলার জন্য মানুষকে বিয়ে করে? সারা দ্রুত কণ্ঠে বলল, হ্যাঁ করবে না কেন? আমার আইডি রিচ ডাউন, একমাত্র বিয়ের ছবি ভরসা আইডি রিচ বাড়ানোর জন্য। ফটাফট আমার সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে দিন তো, নিন ছবি তুলে দিন। রোশন চোখে চশমাটা খুলে আশ্চর্যজনক চাহনিতে সারার দিকে তাকিয়ে আছে। এমন উদ্ভট কথা কি আগে পরে কেউ বলেছে? এটা বউ নাকি বোম? সারা বিছানায় বসে ভুবন ভোলা নয় খাসি দিয়ে রোশনকে বলল, নিন ছবি তুলে দিন। রোশন হতাশ, পুরাই হতাশ। সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে সারার দিকে। ইতিহাসে এমন বাসর কি আদৌ কোথাও হয়েছিল ইতিপূর্বে? চোখ মুখ গম্ভীর করে পকেট থেকে ফোন বের করে সারার ছবি তুলছে। সারা মোটামুটি 1000 ছবি তুলিয়েছে রোশনকে দিয়ে। রোশন ছবি তুলতে তুলতে ক্লান্ত, প্রায় গরমে গলা শুকিয়ে গিয়েছে তার। হাতের ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখলো, তারপর এদিক এদিক চোখ ঘোরালো। ফ্লোরে পানির বোতল রাখা, পানি খাওয়ার উদ্দেশ্যে পানির বোতলের মুখ খুললো। সারা রোশনকে পানির বোতলে মুখ খুলতে দেখে বুঝতে পারলো রোশন এখন পানি খাবে। সে দ্রুত কণ্ঠে বলে উঠল, দাঁড়ান, পানি যেন বোতলে মুখ লাগিয়ে খেয়ে না, আমিও পানি খাবো। মুখ লাগিয়ে পানি খেলে আপনার থুতু চলে যাবে বোতলের ভেতর, পরে খেতে ঘৃণা লাগবে তো আমার। সারার এমন উদ্ভট কথা শুনে রোশনের ভ্রুযুগল সুচালো হয়ে এলো। কপালের চামড়ায় ভাঁজ পড়লো কয়েকটা। সে স্থির চোখে তাকিয়ে রইল সারার দিকে, চোখে যেন তীব্র বিরক্তি। রোশনের বিরক্তি চাহনি দেখে সারা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল, কি ব্যাপার, ওভাবে কেন তাকাচ্ছেন? আমিও পানি খাবো, সেই জন্যই বললাম আর কি। রোশন চোয়াল শক্ত করে বলল, ইডিয়েটদের পানি আমি খাই না, নাও। বলেই বোতল উঁচু করে ঢকঢক করে পানি খেয়ে নিল। তারপর বোতলটা সারার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও। সারা পানির বোতলটা হাতে নিয়ে এক ডান ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল রোশনের মুখের দিকে। খুব কাছে থেকে কেউ এভাবে সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকলে প্রচন্ড অস্বস্তি লাগে মানুষের। রোশনেরও তাই হলো। সে মুখে বিরক্তি ভাবে না, সারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, সমস্যা কি, এভাবে তাকিয়েছো কেন? এই চশমা পরে কি কিছু ক্লিয়ার দেখেছেন? সব ঠিকঠাক তুলেছেন তো? রোশন গম্ভীর কণ্ঠে বলল, চশমা চোখে পড়ে সব ক্লিয়ার দেখার জন্য, এতটুকু সেন্স তোমার নেই? আপনি চশমা খুলে আরো কয়েকটা ছবি তুলে দেবেন। রোশন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে। এই মেয়ে কি দুনিয়াতে আল্লাহ এই এক পিসি পাঠিয়েছেন? সারা এবার বোতল উঁচু করে পানি খেতে গিয়ে অর্ধেক পানি নিজের গায়ে ঢেলে পড়ে গেল। সাথে সাথে ব্লাউজ আর শাড়ি ভিজে গেল। এজন্য সারা রোশনকে দায়ী করলো। সে রীতিমতো বলে উঠল, পানি যদি প্রথমে আমি খেতাম তাহলে আর ভিজতাম না, সব আপনার জন্যই হলো। রোশন এমন অভিযোগে সন্দিহান দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। পানি আমি প্রথমে খেলে তো ভিজতাম না। রোশন তাচ্ছিল্য ভরে হেসে জবাব দিল, বোতলের তলায় একটু পানি ছিল তাই ভিজে গিয়েছো, ভরা বোতলে পানি খেলে গোসল হয়ে যেত তোমার। তারা অমনি চেতে গিয়ে বলল, অপমান করলেন। অপমান আবার কেমনে করে? সারা থম মেরে উত্তর দিল, কথা তো অপমানের সুরেই বললেন। রোশন এবার হাত উল্টে ঘড়ি দেখে নিয়ে বলল, শিট, অনেক রাত অলরেডি, আমি ঘুমোতে গেলাম। সারা রোশনের ঘুমোতে যাওয়ার কথা শুনে বেশ খানিক সিরিয়াস মুডে বলল, ঘুমোতে যাবেন মানে? আমার ছবি তোলা শেষ হয়নি।
এত ছবি তোলার পরেও যখন ছবি তোলা শেষ হয়নি শুনতে হলো, তখন রোশন তীব্র বিরক্তি প্রকাশ করে বলল। ছবি তোলা ছাড়া কি কোনো কাজ নেই তোমার? সারা রোশনের বিরক্ত চোখে মুখের দিকে তাকিয়ে বলল। এত বিরক্ত হচ্ছেন কেন? একসাথে 2-3টা সুবিধা তো আর নিতে পারবেন না। এমনি বিয়ে করেছেন টাকা কামানোর মেশিন, এমন কপাল কজনের হয় বলুন তো দেখি? রোশন দারুণ অবাক হলো, কৌতূহলী মনে প্রশ্ন ছুড়ল। টাকা কামানোর মেশিন হাও? সারা এবার খুব প্রাউডলি বলল। আমার 3টা অ্যাকাউন্ট আছে, বুঝলেন? রোশন বেশ অবাক হলো শুনে, তার মাত্র একটা অ্যাকাউন্ট, অথচ সারার 3টে অ্যাকাউন্ট। এতগুলো অ্যাকাউন্ট দিয়ে কি করে সে? মনের মাঝে হাজারখানেক প্রশ্ন। কৌতূহলী বদনে সারার দিকে তাকিয়ে বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।